নামবে কবে, নামবে কবে? তুমি পথে নামবে কবে, থামবে কবে? এ অত্যাচার থামবে কবে, থামবে কবে? 9ই আগস্ট 2024, মানে ঠিক 1 বছর হয়ে গেল কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের সেই ভয়ঙ্কর ঘটনাটার। সেই তরুণী ডাক্তার যাকে আমরা অভয়া নামে চিনি, তার মৃত্যু। হ্যাঁ, আর বিচার প্রক্রিয়া শুরু হলো, মানে এখনো যেন অনেক ধোঁয়াশা, অনেক প্রশ্ন। ঠিক। আজ আমরা একটু গভীরে যাব। হাতে যা যা তথ্য আছে, রিপোর্ট, প্রবন্ধ, সেসব ঘেঁটে দেখব ঘটনাটা ঠিক কী ছিল, তদন্ত কিভাবে এগোলো, আর এখন কোথায় দাঁড়িয়ে পুরো বিষয়টা। অবশ্যই। আর দেখুন, এটা শুধু একটা বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয়, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে অনেক বড় প্রশ্ন। আমাদের সামাজিক নিরাপত্তা, বিশেষ করে মেয়েদের কাজের জায়গায় নিরাপত্তা, আর তার সাথে আমাদের বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ, কতটা কার্যকর, এই সব কিছুই। একদম। আচ্ছা, তাহলে ঘটনার শুরুটা একটু মনে করা যাক। অভয়াকে কিন্তু হোস্টেলের ঘরে পাওয়া যায়নি। না না, পাওয়া গিয়েছিল হাসপাতালেরই সেমিনার হলে, ডিউটির পর সম্ভবত বিশ্রাম নিচ্ছিলেন। এই তথ্যটাই কেমন যেন একটা ধোঁয়াশা তৈরি করেছিল প্রথম থেকে। ঠিক। এখানেই তো মীনাক্ষী মুখার্জির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, সেই রাতের ঘটনাটা উনি দেহ দাহ করতে বাধা দিয়েছিলেন। একদম। সূত্রগুলো বলছে প্রশাসনিক স্তরে একটা চেষ্টা ছিল হয়তো তাড়াতাড়ি সৎকার করার। উনি রুখে দাঁড়ান। এটা তো তদন্তের জন্য খুব জরুরি ছিল। অবশ্যই। সিবিআই তো ওকে সাক্ষী হিসাবে ডেকেও পাঠিয়েছিল পরে। এমনকি রেডিটের মতো ফোরামেও আলোচনা হয়েছে যে ওর ওই পদক্ষেপটা হয়তো ঘটনাটাকে অন্যদিকে মোড় নেওয়া থেকে বাঁচিয়েছিল। ওর ওই সাহসটা ঘটনাটাকে প্রয়োজনীয় গুরুত্ব পেতে সাহায্য করেছিল। নিঃসন্দেহে। আর তারপর তো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনও দেখলাম আমরা। আর প্রাথমিক তদন্তে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হলো সঞ্জয় রায় নামে একজনকে, একজন সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, কিন্তু তারপরেই তো তদন্তের মোড় ঘুরল। কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একটা আস্থাহীনতা তৈরি হওয়ায় তদন্তভার গেল সিবিআই এর হাতে। হ্যাঁ, ঠিক তাই। আর এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা আর ছাত্ররা তারা তো ফেটে পড়েছিলেন। হ্যাঁ, অভয়া মঞ্চ তৈরি হলো, আর করে প্রায় 42 দিন ধর্মঘট চলল। আন্দোলনটা শুধু ওই ঘটনার প্রতিবাদ ছিল না, তাই না? না না, হাসপাতালের সার্বিক নিরাপত্তা, বিশেষ করে মহিলা ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ, এই সব বড় প্রশ্নগুলো সামনে চলে এসেছিল। একদম। এই আন্দোলনগুলো কিন্তু সমাজের নজর ঘুরিয়ে দিয়েছিল এই দিকগুলোতে। তারপর সিবিআই তদন্ত শুরু করল। কি হলো তখন? সিবিআই আসার পর কিছু হেভিওয়েট গ্রেপ্তার হলো। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর তালাঠানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক। রাজ্যের প্রশাসনিক কাঠামোয় একটা গভীর সমস্যা বা পচনের প্রতীক হিসাবে তুলে ধরা হয়। তবে এই রিপোর্টের সম্ভবত সবচেয়ে বিস্ফোরক অভিযোগগুলো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। সেখানে ঠিক কি বলা হয়েছে? দাবি করা হয়েছে তিনি একবারও অভয়ার পরিবারের সঙ্গে দেখা করেননি। আচ্ছা। উল্টে অভিযুক্ত যে টিএমসিপি নেতারা, তাদের সঙ্গেই নাকি তাকে দলীয় কর্মসূচিতে দেখা গেছে, এরকম উল্লেখ আছে রিপোর্টে। এটা তো খুবই গুরুতর অভিযোগ যদি সত্যি হয়। আর প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগগুলোও দেখুন। হোস্টেলের ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার সেটা গায়েব। গায়েব? হ্যাঁ, সিডিআর বা কল ডিটেল রেকর্ডের তথ্যে নাকি ভুল দেখানো হয়েছে। ডেটা ট্যাম্পারিং এর ইঙ্গিত? সেরকমই তো মনে হচ্ছে রিপোর্টের অভিযোগ দেখে। এমনকি পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের মতো বিষয় চেপে যাওয়ার অভিযোগও করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে? হ্যাঁ। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। দেহ সৎকারের বিষয়টা নিয়েও তো বিতর্ক কম হয়নি। হ্যাঁ, ওটাও তো একটা বড় প্রশ্ন। রিপোর্ট বলছে অভয়ার পরিবার সই করেনি, তা সত্ত্বেও প্রায় জোর করে নাকি রাতের অন্ধকারে দেহ দাহ করে দেওয়া হয়। কেন এত তাড়াহুড়ো?
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, প্রমাণ মুছে ফেলার চেষ্টা নয় তো? ফরেনসিক পরীক্ষার আর সুযোগই রইল না। সেটাই। অভিযোগ ছিল মূলত প্রমাণ লোপাট আর এফআইআর নিতে দেরি করার। কিন্তু এখানেই তো আসল ব্যাপারটা ঘটল, তাই না? হ্যাঁ, মানে যেটাকে একটা বড় ধাক্কা বলা যেতে পারে তদন্তে, সিবিআই নির্দিষ্ট 90 দিনের মধ্যে ওদের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দিতে পারল না। আর তার ফলেই জামিন। একদম। আর ঠিক এই জায়গাটাতেই ওই সংগঠিত কভার আপের সন্দেহটা খুব জোরালো হয়। বুঝতেই পারছেন, এটা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিল। তার মানে মূল অভিযুক্ত একজন হলেও সন্দেহের তালিকায় আরও অনেকে ছিলেন বা আছেন। হ্যাঁ, এবং কিছু প্রশ্ন আজও উত্তর পায়নি। যেমন ধরুন, ওই যে মিস্ট্রি রুমের কথা উঠেছিল, হ্যাঁ হ্যাঁ সেই ঘরটার রহস্যটা কি? চাবি কার কাছে থাকতো, সেখানে ঠিক কি হয়েছিল? সিবিআই কিন্তু এই বিষয়ে খুব স্পষ্ট করে কিছু জানায়নি। তারপর সঞ্জয় রায় কি একমাত্র দোষী, নাকি এর পিছনে আরও কেউ ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটাই, সিবিআই চার্জশিট দিতে দেরি করল কেন? এটা কি শুধু পদ্ধতিগত ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এটাই তো মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা, কে জানে? এই রহস্যটা থেকেই গেছে। হ্যাঁ, আরও কিছু প্রশ্ন তো আছেই। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এত সব জটিলতা, এত অমীমাংসিত প্রশ্ন, এর মধ্যেই মামলাটা আদালতে এখন ঠিক কোন জায়গায় আছে? 2025 সালের জানুয়ারিতে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে, ধর্ষণ এবং খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু মৃত্যুদণ্ড নয়। না, মৃত্যুদণ্ড দেয়নি। আদালত এটাকে বিরলের মধ্যে বিরলতম বা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা বলে মনে করেনি। কিন্তু সিবিআই আর রাজ্য সরকার দুপক্ষই কিন্তু এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেছে মৃত্যুদণ্ডের দাবিতে। আচ্ছা, আর সঞ্জয় রায়? সঞ্জয় রায়ও উল্টো দিকে শাস্তি কমানোর জন্য আবেদন করেছে। মানে মামলাটা এখনও চলছে। সম্ভবত পরের শুনানি এই সেপ্টেম্বর মাসেই 2025। সঞ্জয় রায় কি সত্যিই একাই দোষী? এই প্রশ্নগুলো কিন্তু ভাসছে এখনো। এই পরিস্থিতিতেই একজন জুনিয়র ডাক্তার বলছিলেন, কথাটা মনে পড়ছে, যে এটা শুধু একজনের ব্যাপার নয়, বিচার এখনো হয়নি। সেটাই। পরিস্থিতিটা বেশ জটিল, একজন দোষী সাব্যস্ত, সাজাও হয়েছে। কিন্তু এত প্রশ্ন, তদন্তের বিভিন্ন ধাপ নিয়ে, বিশেষ করে ওই চার্জশিট দিতে না পারা নিয়ে। ঠিক। আর আপিল তো চলছেই, ফাইনাল রায়ে আসতে এখনো দেরি। এরই মধ্যে অভয়া নামটা একটা প্রতীকের চেহারা নিয়েছে, তাই না? হ্যাঁ, একদম। বিচার, নিরাপত্তা, মহিলাদের কাজের পরিবেশ, প্রতিবাদ, সব কিছুর প্রতীক। তার মানে একদিকে একজন দোষী সাব্যস্ত, শাস্তিও হয়েছে, কিন্তু অন্যদিকে তদন্তের কিছু ফাঁক, কিছু প্রশ্ন আর উচ্চ আদালতে আপিল। সব মিলিয়ে পরিস্থিতিটা এখনো বেশ জটিল। ঠিক তাই। আলোচনা শেষ করার আগে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যাই। যখন দেখি একজন দোষী সাব্যস্ত হওয়ার পরেও তদন্তে এতগুলো ফাঁক থেকে যায়, চার্জশিট দিতে দেরি হয়, জামিন হয়ে যায়, আর এই অন্য শক্তির কথাটাও শোনা যায়, তখন কি এটা শুধু একটা মামলার ঊর্ধ্বে উঠে আমাদের পুরো বিচার ব্যবস্থা আর তার উপর বাইরের প্রভাবের ক্ষমতা নিয়ে আরও গভীর প্রশ্ন তোলে না? কি বলুন? এটা হয়তো আমাদের অনেক দিন ধরে ভাবাবে। শীর্ষ তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তখন এটা কি আমাদের পুরো বিচার ব্যবস্থার উপরই একটা দীর্ঘমেয়াদী প্রশ্ন রেখে যায় না? আস্থার জায়গাটা নড়ে যায়। এই আস্থাটা আবার ফিরিয়ে আনা যায় কিভাবে? এটাই হয়তো আমাদের ভাবার বিষয়। থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? থামবে কবে? রাত জাগে শুধু জঙ্গলি হয় না, শিক্ষার আলো দেখতে চায় না, সুস্থ সমাজ গড়তে দেয় না, ক্ষমতার লোভে ওরাই সে আনা। মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না। থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? থামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? ওদের মাথার ওপর কাদের হাত সবাই জানি, সাহস কারা দিচ্ছে ওদের সবাই জানি, কারা ওদের লুকিয়ে রাখে সবাই জানি, কারা ওদের পুষছে টাকায় সবাই জানি, সবাই জানি। থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমার রাজ্যে, আমার দেশে নিজের মতো থাকবো। তুই কে বলার রাত্রিরে আমি বাইরে কেন থাকবো?
আমার রাজ্যে নিজেদের মতো ভাববো। তুই কে বলার কোন পোশাকে কতটা শরীর ঢাকবো? রাত্রি আমার, দিনও আমার, রাস্তা আমার জন্য তোদের গুন্ডামি করে আর কতদিন? কাজ খুঁজে দেখ অন্য। থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমরা চিনে গেছি শত্রু কারা, কারা আসল দোষী। রাত্রে কারা আধার নামায় আর কারা সাহসী। সুরক্ষা চাই, স্বাধীনতা চাই, জানতে চাই সত্যি। ধর্ষিতা নয়, অভয়াকে নয়, অপরাধীদের দোষ দি। আমরা পড়বো, লড়বো, আনবো নতুন আলোর মতো সকাল। তোরা মারবি যত, বাড়বো তত, ঘোচাবো এই আকাল। বলো থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? নামবে যবে জয়ের ডাকে, পথের সাথে নামবে যবে। থামবে তবে এ অত্যাচার, থামবে তবেই, থামবে তবে মিথ্যার উপর সত্যের জয় আনবে যবে। থামবে তবে এ অত্যাচার, থামবে তবে এ অত্যাচার, থামবে তবে।